চলুন আজ একটা দারুণ জার্নিতে বের হওয়া যাক। আমরা দেখব কিভাবে জলের মতো একটা শান্ত শক্তি পাহাড় খোদাই করে সমভূমি বানায় আর সবশেষে বিশাল বিশাল বদ্বীপ গড়ে তোলে। নদীর এই মহাকাব্যিক সফরের প্রত্যেকটা বাঁকে তার অবিশ্বাস্য ক্ষমতার সাক্ষী হতে প্রস্তুত তো? আচ্ছা, ব্যাপারটা অদ্ভুত না? জলের মতো এমন একটা নরম জিনিস লক্ষ লক্ষ বছর ধরে কঠিন পাথর খোদাই করে আমাদের এই চেনা পৃথিবীকে আজকের এই চেহারাটা দিয়েছে। কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন সামনে এগোনো যাক। দেখুন, একটা নদীর জীবনকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি: উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। এই ছবিটা পুরো যাত্রার একটা দারুণ ওভারভিউ দিচ্ছে। প্রত্যেকটা পর্বেই কিন্তু নদীর শক্তি আর কাজের ধরন বদলে যায়, আর তার ফলেই তৈরি হয় সব অসাধারণ ভূমিরূপ। তো চলুন শুরু করা যাক প্রথম পর্যায়টা দিয়ে, মানে নদীর সবচেয়ে শক্তিশালী রূপটা দিয়ে। এটা হলো নদীর উচ্চ গতি। এখানে পাহাড়ের কোলে নদী যেন এক তরুণ যোদ্ধা, যার একমাত্র কাজ হলো ভাঙচুর আর ক্ষয় করা। পাহাড়ের এই যে খাড়া ঢাল, এটাই নদীকে দেয় প্রচণ্ড গতি আর ভয়ঙ্কর শক্তি। এই শক্তির কারণে তার প্রধান কাজ হয় ভার্টিক্যাল এরোশন বা নিচের দিকে ক্ষয় করা। মানে সে তখন ডানে বামে না ছড়িয়ে সোজা নিচের দিকেই মাটি আর পাথর কাটতে থাকে। তার একমাত্র লক্ষ্যই যেন পথটাকে আরও গভীর করে তোলা। আর এই যে নিচের দিকে কাটার ক্ষমতা, এটার ফলেই কিন্তু তৈরি হয় বিশাল বিশাল উপত্যকা। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, জলবায়ুর একটা বড় ভূমিকা থাকে। যেখানে খুব বৃষ্টি হয়, মানে আর্দ্র অঞ্চলে, সেখানে নদীর দুই পাড়ও ক্ষয় হতে থাকে। ফলে তৈরি হয় ভি আকৃতির গিরিখাত। কিন্তু মরুভূমির মতো শুকনো অঞ্চলে শুধু নদীর নিচের দিকে কাটে, তাই তৈরি হয় একদম খাড়া দেওয়ালের আই আকৃতির ক্যানিয়ন। জলপ্রপাত কিভাবে পেছনের দিকে সরে যায় এটা বোঝা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। ভাবুন তো, নদীর জল প্রথম একটা কঠিন পাথরের স্তর থেকে লাফ দিয়ে নিচের নরম পাথরে গিয়ে পড়ছে। জলের ধাক্কায় ধীরে ধীরে নরম পাথরটা ক্ষয় হতে শুরু করে, আর ওপরের কঠিন পাথরের নিচটা ফাঁকা হয়ে যায়। একসময় ঝুলতে থাকা ওই কঠিন পাথরটা আর নিজের ভার সইতে না পেরে ধসে পড়ে। ব্যাস, এভাবেই জলপ্রপাতটা একটু একটু করে নদীর উৎসের দিকে পিছিয়ে যেতে থাকে। দারুণ না? পাহাড়ের তোলপাড় পর্ব শেষ। নদী এখন সমতলে নেমে এসেছে। শুরু হচ্ছে তার মধ্যগতির জীবন। এখানে তার সে আগের তেজ আর নেই। এখন শক্তি আর কাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। সমতলে এসে নদীর সেই আগের তেজটা আর থাকে না, গতিও অনেক কমে যায়। তখন সে কি করে? সোজা না চলে ঠিক যেন সাপের মতো এঁকে বেঁকে চলতে শুরু করে। নদীর এই সুন্দর বাঁকগুলোকেই আমরা বলি মিয়ান্ডার। ছবিটায় খেয়াল করুন, বাঁকের বাইরের দিকে জলের স্রোত বেশি, তাই সেখানে পাড় ভাঙে, আর ভেতরের দিকে স্রোতটা একদম শান্ত, তাই সেখানে পলি জমে নতুন চর তৈরি হয়। এখানে একটা মজার তথ্য দিই কেমন? এই যে মিয়ান্ডার শব্দটা, এটা কোত্থেকে এসছে জানেন? এটা এসছে প্রাচীন তুরস্কের এক নদীর নাম থেকে, মিয়ান্ডারেস নদী। ওই নদীটা তার ভয়ঙ্কর আঁকা বাঁকা পথের জন্যই খুব বিখ্যাত ছিল। আচ্ছা, এই যে বাঁকগুলো, এগুলো যখন খুব বেশি বেড়ে যায়, মানে প্রায় একটা গোল রিংয়ের মতো হয়ে যায়, তখন কি হয় জানেন? অনেক সময়, বিশেষ করে বন্যার সময়, নদী তখন ওই সরু রাস্তাটা কেটে ফেলে আর সোজা পথে বইতে শুরু করে। আর পুরনো যে বাঁকা অংশটা, সেটার মুখে পলি জমে ওটা বন্ধ হয়ে যায়। এভাবেই মূল নদী থেকে আলাদা হয়ে তৈরি হয় ঘোড়ার খুঁড়ের মতো দেখতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমাদের যাত্রার একদম শেষ পর্যায়, নিম্নগতি। এখানে নদী এখন অনেক শান্ত, ধীর। তার কাজ আর ভাঙচুর করা নয়, বরং তৈরি করা, সৃষ্টি করা। সে তার বয়ে আনা পলি দিয়ে এবার নতুন ভূমি গড়বে। বন্যার সময় কি হয়? নদী তার দুই পাড় ছাপিয়ে যায়, তাই না? তখন তার বয়ে আনা উর্বর পলি চারদিকে ছড়িয়ে পড়ে, আর বছরের পর বছর ধরে এটাই জমতে জমতে তৈরি হয় বিশাল উর্বর প্লাবনভূমি, যা চাষাবাদের জন্য একেবারে আদর্শ। আর ঠিক নদীর পাড় ঘেঁষে পলি জমে যে উঁচু বাঁধের মতো তৈরি হয়, ওগুলোকেই বলে স্বাভাবিক বাঁধ। আর একদম শেষে যখন নদী সাগরে গিয়ে মেশে, তার গতি তখন প্রায় থেমে যায়। তখন কি হবে? তার বয়ে আনা সব পলি, বালি সব মোহনার কাছে জমা হতে থাকে। আর এভাবেই তৈরি হয় গ্রিক অক্ষর ডেল্টা, বা আমাদের বাংলা ব অক্ষরের মতো দেখতে বদ্বীপ। তবে হ্যাঁ, বদ্বীপ তৈরি হওয়ার জন্য কিন্তু তিনটা শর্ত পূরণ হওয়া জরুরি।
নদীতে প্রচুর পলি থাকতে হবে, মোহনায় স্রোত কম হতে হবে আর সমুদ্রকে শান্ত থাকতে হবে। তবে সব বদ্বীপ কিন্তু দেখতে একই রকম না। এদের মধ্যেও দারুণ সব ভ্যারাইটি আছে। যেমন ধরুন, নীল নদের বদ্বীপটা একটা পাখার মতো দেখতে, আবার মিসিসিপি নদীর বদ্বীপটা দেখলে মনে হবে যেন একটা পাখির পায়ের ছাপ। ইতালির টাইবার নদীর বদ্বীপটা করাতের দাঁতের মতো। আবার রাইন নদীর মতো কিছু বদ্বীপ মোহনার ভেতরেই তৈরি হয়। চলুন এবার আমাদের খুব পরিচিত আর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বদ্বীপের গল্প শোনা যাক, আমাদের সুন্দরবনের গল্প। এটা শুধু একটা বন নয়, এটা একটা জীবন্ত বদ্বীপের অসাধারণ এক উদাহরণ। গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর তৈরি করা এই বদ্বীপটা হল পৃথিবীর সবচেয়ে বড়, আর এই বিশাল বদ্বীপের বুকেই গড়ে উঠেছে সুন্দরবন, মানে পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন। এটা শুধু জীবজন্তুর আশ্রয় নয়, এটা আমাদের জন্য একটা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে, যা ভয়ঙ্কর সব ঝড় আর জলোচ্ছ্বাস থেকে আমাদের বাঁচায়। কিন্তু একটা চিন্তার বিষয় হল, জলবায়ু পরিবর্তনের কারণে এই অসাধারণ জায়গাটা আজ মারাত্মক হুমকির মুখে। সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়গুলো আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হচ্ছে, আর মাটির লবণাক্ততা বেড়ে গিয়ে পুরো সুন্দরবনের অস্তিত্বকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। তাহলে চলুন পুরো জার্নিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। একদম শুরুতে, মানে উচ্চ গতিতে, নদীর কাজ হলো ক্ষয় করা, গভীর উপত্যকা আর জলপ্রপাত তৈরি করা। এরপর সমভূমিতে, মানে মধ্যগতিতে, তার কাজ হলো পলি বহন করা আর মিয়ান্ডার তৈরি করা। আর সবশেষে সাগরের কাছে এসে নিম্নগতিতে, তার কাজ হলো সঞ্চর করা, মানে উর্বর প্লাবনভূমি আর বিশাল বদ্বীপ গড়ে তোলা।